হ্যালো এভরিওয়ান, আমার নাম রুনু ইয়াসমিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ইতিহাসের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আলোচনা করব 2015 সালে। এর আগের দিন 2019 সালটা কমপ্লিট হয়েছে। আজকে 2015 সালে যা যা প্রশ্ন এসেছে ইন ডিটেলসে কমপ্লিট করব। ঠিক তেমনই ভূগোলের ক্লাস অলরেডি হয়ে গেছে 2007 থেকে 2019 সাল পর্যন্ত। পলিটির ক্লাস হয়েছে, লাইফ সায়েন্সের ক্লাস হয়েছে, চাইলে কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো আজকের ক্লাসটা হবে 2015 সালের হিস্ট্রির পিওয়াইকিউ সবগুলোই। তো তোমরা দেখতেই পাচ্ছ লিস্টে কোন বছরে ইতিহাস থেকে কতগুলি প্রশ্ন এসেছিল। তো দেরি না করে শুরু করে যাক আজকের প্রশ্ন। শান্তিপূর্ণ জালিওয়ালাবাগের বিপুল জনতার মধ্যে জেনারেল ডায়ার কেন গুলি চালিয়েছিলেন? তো তিনি ভারতীয়দের শাস্তি দেওয়ার জন্য, নাকি সামরিক বিধি ভঙ্গের প্রতিশোধ নেওয়ার জন্য, নাকি ভারতীয়দের মনে সন্ত্রাস এবং ভয় সৃষ্টি করা? অবশ্যই ভারতীয়দের মনে ভয় সৃষ্টি করাই তাদের লক্ষ্য ছিল, যাতে তারা একজুট না হয়ে আন্দোলনের জন্য যেন তারা প্রস্তুত না হতে পারে। অর্থাৎ তারা হচ্ছে মানুষের মনে, ভারতীয়দের মনে ভয় সঞ্চার করার জন্যই জালিয়াওয়ালাবাগের হত্যাকাণ্ড করে। তাহলে এই জালিয়াওয়ালাবাগের হত্যাকাণ্ড ভীষণ গুরুত্বপূর্ণ ভারতের ইতিহাসের। জালিয়াওয়ালা বাগের হত্যাকাণ্ড। এই জালিয়াওয়ালাবাগ কোথায় অবস্থান করেছে? পাঞ্জাবের একটা জায়গা, পাঞ্জাবের অমৃতসরের একটা স্থান হচ্ছে জালিয়াওয়ালাবাগ। তো সেখানেই যে হত্যাকাণ্ডটা হয় 13 এপ্রিল 1919 সালে, তো সেটাকেই বলা হয় জালিয়াওয়ালাবাগের হত্যাকাণ্ড। তো সেই দিনটা ছিল কিন্তু পূর্ণিমা তিথি। তো সেই সময়ে বৈশাখী উৎসব হচ্ছিল। তো সেই উৎসবে কিন্তু মানুষ গেছিল, আর সেখানে তারা কিন্তু একদম শান্তিপূর্ণভাবেই তারা আন্দোলন করছিল। তো সেই শান্তিপূর্ণ আন্দোলনের উপরে জেনারেল ও ডায়ার আদেশ দেয় গুলি চালানোর আদেশ দেয়। কিন্তু তার আদেশে জেনারেল আর ডায়ার গুলি করেন, কারণ সেই সময় লেফটেন্যান্ট জেনারেল ছিলেন জেনারেল ও ডায়ার। তো তিনি আদেশ দিয়েছিলেন, গুলি করেছিলেন জেনারেল আর ডায়ার। আর এগুলো কিন্তু ছিল সব গোর্খা রেজিমেন্টের কিন্তু ছিলেন। ঠিক আছে, এবার এই যে জালিয়াওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়, তো সেই জালিয়াওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময়ে ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড। তো জালিয়াওয়ালাবাগের হত্যাকাণ্ডের জাজ করার জন্য ইংরেজদের তরফ থেকে তখন হান্টার কমিশন বসানো হয়। দেখো, হান্টার কমিশন দুইটা, একটা শিক্ষার জন্য, একটা জালিয়াওয়ালাবাগের হত্যাকাণ্ড জাজ করার জন্য। তো শিক্ষার জন্য যে হান্টার কমিশন, সেটা তো লর্ড রিপনের সময়ে আসে, কিন্তু জালিয়াওয়ালাবাগের হত্যাকাণ্ডকে জাজ করার জন্য যে হান্টার কমিশন বসানো হয়, সেটা কিন্তু জালিয়াওয়ালাবাগের জন্য সেটাও কিন্তু এক ধরনের, সেটা হচ্ছে হান্টার কমিশন। তো এখানে টোটাল কিন্তু 8টি সদস্য ছিলেন। সেই 8 জন সদস্যের মধ্যে 3 জন ছিল ইন্ডিয়ান আর 5 জন ছিল ইংরেজ। তাহলে ফাসলাটা কেমন হবে সেটা বোঝাই যাচ্ছে, তাই তো? তো এটাই হচ্ছে জেনারেল ও ডায়ার আর ডায়ারের জালিয়াওয়ালাবাগের হত্যাকাণ্ড। তো এই যখন জালিয়াওয়ালাবাগের হত্যাকাণ্ড হলো, তার যে প্রতিবাদ হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধিটা ত্যাগ করেন। ঠিক তেমনি, তবে তিনি সঙ্গে করেন 1919 সালে। আর গান্ধীজি যে কেসার-ই-হিন্দ উপাধি পেয়েছিলেন ইংরেজদের থেকে, তো সেই উপাধি তিনি ত্যাগ করেছিলেন। তবে সেটা তিনি অসহযোগ আন্দোলনের সময় 1920 সালে এই উপাধিটা তিনি ত্যাগ করেছিলেন। সেই সময়ে কিন্তু যে শঙ্কর নায়ার
শঙ্কর নায়ার তিনি সরকারি চাকরি ছেড়ে দেন। ঠিক আছে, তাহলে এই তিনজনের নাম কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সঙ্গে ভীষণভাবে জড়িত। ঠিক তেমনি 1919 সালে যেহেতু এই ঘটনাটি হয়, 1919 সালে আবার আরেকটি ঘটনা হয়। 19 মার্চ 1919 সালে কি হয়? রওলাট অ্যাক্ট আসে। এটাকেই বলা হয়, আমি এখানে লিখছি রওলাট অ্যাক্ট, যেটা 19 তারিখের মার্চ মাসে 1919 সালে আসে। সেটা সিডনি রওলাটের সময়ে, সিডনি রওলাট মানে তিনি ছিলেন হেড, ওই রওলাট অ্যাক্ট আনার পেছনে তিনি ছিলেন হেড, সিডনি রওলাট, সেই জন্য তার নাম অনুসারে এটাকে রওলাট অ্যাক্ট করা হয়। তো এই রওলাট অ্যাক্টের আসল নাম হচ্ছে অ্যানার্কিক্যাল অ্যান্ড রিভলিউশনারি ক্রাইম অ্যাক্ট। অ্যানার্কিক্যাল and revolutionary crime act ভীষণ গুরুত্বপূর্ণ কয়টো অ্যাক্ট। তো অ্যানার্কিক্যাল অ্যান্ড রিভলিউশনারি ক্রাইম অ্যাক্ট ছিল হচ্ছে রওলাট অ্যাক্ট। এই রওলাট অ্যাক্টটাকেই ব্ল্যাক অ্যাক্ট বলা হয়ে থাকে বা কালা কানুন। কে বলেছিলেন? গান্ধীজি কিন্তু এই রওলাট অ্যাক্টটাকেই কালা কানুন বলেছিলেন। ঠিক আছে, এর পরের প্রশ্নতে বলা হয়েছে ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? এটা আমরা এর আগের ক্লাসেই কিন্তু আলোচনা করেছিলাম, তাই তো কোথায় করেছিলেন? চম্পারণে। তো গান্ধীজি সম্পর্কে আরও কিছু ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানবো। গান্ধীজি, আমরা এর আগের দিন সাউথ আফ্রিকার সব হিস্ট্রি আমরা জেনেছি, ভারতে এসে তিনি কি আন্দোলন করেছেন সেগুলো জেনেছি। যেমন আমি বলেছিলাম তিনি ভারতে এসে 1917 সালে সবার প্রথম সত্যাগ্রহ করেছিলেন। সেই সত্যাগ্রহটা কোথায়? সেটা হচ্ছে চম্পারণে। সেই চম্পারণ সত্যাগ্রহ, চম্পারণ জায়গাটা কোথায়? বিহারের মধ্যে রয়েছে। এই চম্পারণ সত্যাগ্রহটা কিসের জন্য হয়? নীল চাষিদের বিরুদ্ধে যে অত্যাচার হয় নীল চাষিদের ওপরে, তাদের বিরুদ্ধে, অর্থাৎ আমরা বলতে পারি তিন কাঠিয়া ব্যবস্থার সিস্টেমের বিরুদ্ধে কিন্তু এই চম্পারণ সত্যাগ্রহ হয়ে থাকে। এটাই তিনি প্রথম সত্যাগ্রহ তার। 1918 খ্রিস্টাব্দে আমেদাবাদ মিল আন্দোলন, এখানে তিনি সবার প্রথমে ভুখ হরতাল করেন। তাহলে যদি এর আগে এবারে প্রশ্ন এসেছিল যে তিনি তার প্রথম সত্যাগ্রহ কোনটা, এবার আসতেই পারে যে গান্ধীজির প্রথম ভুখ হরতাল কোনটা, তো কিন্তু আমেদাবাদ মিল যে আন্দোলনটা ছিল, এই আমেদাবাদ মিল আন্দোলনটা কোথায়, মানে জায়গাটা কোথায়? গুজরাটে কিন্তু অবস্থান করেছে। এই গান্ধীজি 1924 সালে 24 খ্রিস্টাব্দে গান্ধীজি অধ্যক্ষ ছিলেন কংগ্রেসের, সেটা হচ্ছে বেলগাঁও। এটা বর্তমানে কোথায় অবস্থান করেছে? কর্ণাটক। কেয়ারটি মানে কর্ণাটক। হ্যাঁ, তো কর্ণাটকের বেলগাঁওয়ে তিনি প্রথম এবং শেষবারের মতো কংগ্রেসের অধ্যক্ষ হয়েছিলেন। এবার এই গান্ধীজির কিন্তু অনেক টাইটেল রয়েছে, সেই টাইটেলগুলো থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে। যেমন গান্ধীজিকে মহাত্মা এর উপাধি কিন্তু কে দিয়েছিলেন? গান্ধীজিকে মহাত্মার উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। তো প্রশ্ন হলো কখন দিয়েছিলেন? চম্পারণ সত্যাগ্রহ সফল হওয়ার পরে। চম্পারণ সত্যাগ্রহ যখন সফল হয় তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন। গান্ধীজিকে রাষ্ট্রপিতার উপাধি দিয়েছিলেন সুভাষচন্দ্র বোস। গান্ধীজিকে মঙ্গল বাবার উপাধি দিয়েছিলেন খিদমতগার এর সদস্যরা। এই খুদাই খিদমতগারের সদস্যদের কি বলা হয়? লাল কুর্তা বাহিনী, যার সাথে যুক্ত ছিলেন খান আব্দুল গফর খান, তাই তো। মঙ্গল বাবা তিনি উপাধি দিয়েছিলেন। জাদুঘর উপাধি দিয়েছিলেন শেখ
মুজিবর শেখ মুজিবর রহমান। অর্ধনগ্ন ফকির, অর্ধনগ্ন ফকির উপাধি দিয়েছিলেন চার্চিল। যখন মহাত্মা গান্ধী গোল টেবিল বৈঠকে গেছিলেন ইংল্যান্ডে, তখন যেহেতু তিনি তার পোশাক আশাক এরকমই ছিল, ইন্ডিয়ান কালচার, তো তাই জন্য চার্চিল তাকে দেখে অর্ধনগ্ন ফকির বলেছিলেন। কিন্তু তারপরে গান্ধীজির আরও বেশ কতগুলো টাইটেল রয়েছে, যেমন কেসার এ হিন্দ উপাধি, সার্জেন্ট উপাধি, এই সকল উপাধিগুলো, এই দুটো উপাধি কিন্তু ইংরেজরাই দিয়েছিল। তাহলে এই কয়টা উপাধি কিন্তু অবশ্যই গান্ধীজির সাথে আমাদের মনে রাখতে হবে। পরের প্রশ্নে বলা হয়েছে যে সন পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল, সেটা কত? 1911 সালে। আসলে 1911 সালে অনেক কয়টি ঘটনা হয়েছিল, যেমন আসামকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়, বিহারকে বাঙ্গাল থেকে বাদ দিয়ে দেওয়া হয়, আর রাজধানীটা হচ্ছে দিল্লিতে নিয়ে যাওয়া হয় কলকাতা থেকে। অর্থাৎ 1911 সালটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কেন এরকম হয়েছিল 1911 সালটা? আসলে সেই সময়ে দিল্লি দরবার হয়েছিল। দিল্লি দরবার জিনিসটা কি সেটা আমরা জানবো। দিল্লি দরবার যখন মহারানী ভারতে আসতেন, তো সেই ঘটনাটিকে বলা হয় দিল্লি দরবার। তো ভারতের ইতিহাসে এরকম 3 বার হয়েছে, প্রথম দিল্লি দরবার, সেকেন্ড দিল্লি দরবার আর থার্ড দিল্লি দরবার। তো প্রথম দিল্লি দরবার যখন হয় সেটা কবে হয়? 1877 সালে লর্ড লিটনের সময়ে। তখন হচ্ছে মহারানী ভিক্টোরিয়া ভারতে আসেন, আর তাকে ইমপ্রেস করার জন্য কিন্তু সেই সময়ে লর্ড লিটন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তৈরি করেছিলেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করেছিলেন। এটা কোথায় আছে? কলকাতার মধ্যে অবস্থিত। তো যদিও সেই সময় কিন্তু আকাল চলছিল, তাহলে আকালের যুগ বলা হয়, কিন্তু আকাল চলছিল সেই সময়ে প্রথম যে দিল্লি দরবার যখন হয়, তবুও কিন্তু লর্ড কার্জন কি করেছিল, লর্ড লিটন করেছিল কি, মহারানীর জন্য ভিক্টোরিয়া মেমোরিয়ালটা তৈরি করেছিলেন। ঠিক আছে, এবার দ্বিতীয় নাম্বার যে বৈঠকটা দিল্লি দরবার হয়, সে সময়ের কাণ্ডটা আমি এখানে লিখছি। তো এই সময় হয় 1903 সালে দ্বিতীয় দিল্লি দরবার। কার সময়ে হয়? লর্ড কার্জনের সময়ে হয়ে থাকে। তো এই সময়ের বিশেষত্ব কি? এই দ্বিতীয় দিল্লি দরবারে সবথেকে বেশি অর্থ ব্যয় হয়, সবথেকে বেশি অর্থ খরচ করা হয়ে থাকে দ্বিতীয় দিল্লি দরবার। এই সময় কে এসেছিলেন? এই সময় এসেছিল এডওয়ার্ড সেভেন। প্রচুর গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো আসে, যে এডওয়ার্ড 7 কততম দিল্লি দরবারে এসেছিলেন? দ্বিতীয় দিল্লি দরবারে। এবার তৃতীয় নাম্বার দিল্লি দরবারের কাণ্ডটা আমি এখানে লিখছি। এই সময়ে কি হয়? 1911 সালে 1911 সালে তৃতীয় নাম্বার দিল্লি দরবারের কিন্তু আয়োজন করা হয়। সেই সময়ে কে ছিলেন ভাইসরয় ভারতের? হার্ডিংস সেকেন্ড বা হার্ডিংস দ্বিতীয়। ঠিক আছে, তো সেই সময় যেটা হয় তৃতীয় দিল্লি দরবার, সেই সময় ইংল্যান্ডের থেকে কিন্তু কে আসছেন? জর্জ 5 আর কুইন ম্যারি। তো এই দুজন এসেছিলেন তৃতীয় নাম্বার দিল্লি দরবার। এসেই তিনি কি করলেন? 1911 সালের ডিসেম্বর মাসে বললেন যে বঙ্গভঙ্গ রদ, অর্থাৎ আগে 1905-এ যে বঙ্গটাকে ভঙ্গ করে দিয়েছিল, এত বছর পরে এসে বলছে যে না, এখন বঙ্গভঙ্গ নেই, ভঙ্গটা বন্ধ হয়ে গেছে। বঙ্গভঙ্গ রদ করেছিল কবে? 1911 সালে। এবং সেই সময়ে 1911 সালেরই ঘটনা আমি লিখছি, যে
কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়, কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়ে থাকে। এবং তার সাথে কি হয়েছে যে ভারতের যে রাজধানী ছিল কলকাতা, সেই কলকাতা থেকে তার রাজধানীটা দিল্লিতে নিয়ে আসা হয়, যেটা এখন আমাদের ভারতের রাজধানী কোথায়, দিল্লিতে রয়েছে। তো সেটা কবে হয়, 1911 সালের ঘোষণায় কিন্তু লাগু হয়েছিল 1912 সালে। ঠিক আছে, তাহলে এটাই প্রশ্ন ছিল যে আমাদের কলকাতাতে রাজধানী ছিল কত সাল পর্যন্ত, 1911 সাল পর্যন্ত। ঠিক আছে, তাহলে এই দিল্লি দরবার কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। পরের প্রশ্নে আমরা চলে যাব। বলেছে এখানে কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিলেন লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি, যেটা প্রথম অপশনের মধ্যে রয়েছে। তো আমি এখানে লিখছি ফোর্ট উইলিয়াম, তো বই তো লেখাই আছে, যাই হোক ফোর্ট উইলিয়াম কলেজ তাহলে কবে হয়, 1800 সালে কিন্তু লর্ড উইলিয়ামের নেতৃত্বে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করা হয়ে থাকে। তো আজকে এইটুকু পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা 2013 সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।